লঙ্কাবির সকাল মানেই নীল জলের ওপর ভেসে থাকা কাঁচা মিঠে নরম রোদ, সারাদিন ধরে সাদা বালির ওপর আছড়ে পড়া অবাধ ঢেউ, আর দূরের সবুজ পাহাড়গুলোর গায়ে কুয়াশার নরম কম্বল। নাম না জানা অসংখ্য দ্বীপ আর অগুন্তি সি বিচকে বুকে নিয়ে নিশ্চিন্তে আছে এই পার্টি টাউন। আগের পর্বে আমরা খুঁজে নিয়েছিলাম রেন ফরেস্টের ভেতর লুকিয়ে থাকা ছোট্ট ঝর্ণাগুলোকে। অ্যাডভেঞ্চারের হাতছানিতে স্পিড বোটে করে পৌঁছে গিয়েছিলাম আন্দামান সাগরের এদিকে ওদিকে ছড়িয়ে থাকা দ্বীপগুলোর আনাচে কানাচে। পান্টাইচেনাং বিচে সূর্যাস্তের সোনালি রং গায়ে মেখেই শেষ করেছিলাম একটা স্বপ্নের মতো দিন। লঙ্কাভিতে আমার শেষ দিনের সকালটায় গ্র্যাব ক্যাব ধরে বেরিয়ে পড়লাম পান্টাইচেনাং বিচ থেকে 27 কিলোমিটার দূরে আর একটা অদ্ভুত বিচকে ছুঁয়ে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। গুড মর্নিং। ভাবলাম আজকে গুড মর্নিংটা করি সমুদ্রের একদম পাশ থেকে। আমি এখন চলে এসেছি তানজুং রু বিচে। আজকে প্ল্যান হচ্ছে ফার্স্টে সকালে ম্যানগ্রোভ ট্যুর করব। এই ম্যানগ্রোভ ট্যুরটা শুরু হবে তানজুং রু বিচের একদম পাশ থেকে। ওখানে নৌকো করে আর কি ম্যানগ্রোভ ফরেস্টগুলো দেখাবেন, বিভিন্ন কেভে নিয়ে যাবেন। হাতে এখনও টাইম আছে, কারণ 10টার সময় শুরু হবে, এখন 8:30 বাজে। আমি এই বিচটা দেখাবো বলে তাড়াতাড়ি চলে এসেছি। এই তানজুং রু বিচের কাছাকাছি অনেক হোটেলও আছে। যারা লঙ্কাভি থেকে একটু দূরে থাকতে চান নিরিবিলির মধ্যে, তারা কিন্তু এখানেও থাকেন। এখানে অপেক্ষাকৃত ডেফিনেটলি একটু কস্টলি হবে, যেহেতু এটা আপনার একদম প্রপার লঙ্কাভি টাউনের মধ্যে নয়। কিন্তু এই জায়গাটা অস্বাভাবিক সুন্দর, আপনারা দেখে বুঝতেই পারছেন। সামনে সমুদ্রটা দেখুন, দূরে পাহাড়গুলো দেখুন। এখানকার বিচগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা, মানে এর সৌন্দর্য আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এখানে বিচ ভলিবল খেলার একটা কোর্ট করা আছে। সমুদ্রে চান করতে করতে তারপরে এখানটায় এসে আপনারা বিচ ভলিবল খেলতে পারেন এই জায়গাটাতে। এখানেও কিন্তু বানানা বোট, জেট স্কি, রোয়িং এগুলো সমস্ত কিছু হয়। এই যে আপনার ধারে রাখা আছে। এখানে ম্যাক্সিমাম বিচেই কিন্তু ওয়াটার স্পোর্টস আছে। আমাদের ওখানে যেরকম ম্যাক্সিমাম গোয়াতেই হয় ওয়াটার স্পোর্টস, এখানে মোরাললেস সবকটা বিচেই আপনি পাবেন। জেট স্কিংটা কস্টলি আছে, কিন্তু বাকিগুলো মোটামুটি ঠিকঠাক অ্যাফোর্ডেবল, কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তো এখানে আপনি ওয়াটার স্পোর্ট করতে চাইলে লঙ্কাভিতে এসে কিন্তু যে কোনো বিচ আপনি সিলেক্ট করতে পারেন। জেটিতে চলে এসেছি, এখানে সবাই ওয়েট করছেন বোটের জন্য। বোট অ্যাসাইন হয়ে গেছে, এই যে স্টিকার লাগিয়ে দিয়েছে, সবাই ওয়েট করছেন এরকম। আর এখানে আমি যে বুক করেছি এইটা হচ্ছে এখানে বুকের কাউন্টারটা, এইখান থেকে আপনারা রিডিম করে নিতে পারেন আপনাদের ভাউচার। আর এই দিকটায় দেখুন, এখানে আপনার সারি সারি বোট দাঁড়িয়ে আছে। এই যে এগুলো সমস্ত ম্যানগ্রোভ ট্যুর করাবে। আপনারা অ্যাডভান্স বুকিং করে নিলে তো নাথিং লাইক ইট। আর যদি অ্যাডভান্স বুকিং নাও করেন তাহলে এখানে অনেক ট্যুর অপারেটর আছে। এই যে এনাদের যে বেঞ্চগুলো দেখছেন, এনারা বসে আছেন এখানে ইনস্ট্যান্ট বুকিং করার জন্য। আপনারা বুক করে না এলেও এখানে এসে কিন্তু বুক করে নিতে পারেন। এই যে এখানে আরেকটা কাউন্টার। তো অ্যাডভান্স বুকিং সবচেয়ে সেফেস্ট, কারণ আমি জাস্ট অ্যাপারেন্টলি শুনছি তাতে এখানে এসে যারা করছে তাদের কিন্তু বেশি টাকা লাগছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অনলাইন ফ্লুকের থ্রু দিয়ে বুক করে নিতে পারেন। বোটে বসে গেছি, এই যে আবার লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখন আস্তে আস্তে সবাই আসছে। আজকে একদম পিছনে বসেছি, কালকে সামনের দিকে বসেছিলাম, আজকে পিছন থেকে আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে যেটি, এখানে বিভিন্ন বোট রাখা আছে। এই বোটগুলোতেই ওনারা সিরিয়ালি বলছেন, আর এসে বোটে বসে তারপর স্টিকারের অনুযায়ী হচ্ছে জিনিসটা। 10টার সময় স্টার্ট হবে, এখন 5 মিনিট বাকি আছে। স্টার্ট হয়ে গেছে। এই জাস্ট আমরা বেরোচ্ছি জেটিটা থেকে। জেটিটা থেকে বেরোবার পরেই কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টটা স্টার্ট হয়ে যাবে। দুদিকে শুধু ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে সিয়ের ভেতর যাব, তারপর কেভে যাব, তারপর আবার ওপেন সিতে নিয়ে যাবে। দারুণ এক্সাইটিং একটা দিন হতে চলেছে। ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি।
কিলিন জিও ফরেস্ট পার্ক এই ট্যুরের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। এই যে দেখুন জলের ওপর থেকে কি সুন্দর দেখতে লাগছে। আজকের বোট জার্নিটা কিন্তু কালকের থেকেও এক্সাইটিং। ম্যানগ্রোভ হয়ে ওপেন সিতে এলাম, আর একদম সামনে, এই জাস্ট সামনে হচ্ছে থাইল্যান্ড মেনল্যান্ড। এই যে আপনারা দূরে যদি দেখেন, দুটো পাহাড়ের মাঝখানে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে থাইল্যান্ড। এখান থেকে থাইল্যান্ড মেনল্যান্ডে যেতে গেলে বোটে 50 মিনিট লাগে, আর ফুকেট যেতে গেলে এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এখান থেকে ফুকেটও বোটে যাওয়া যায়। কিন্তু ঘন ম্যানগ্রোভ ফরেস্ট, তার ভেতর দিয়ে নৌকোটা যাচ্ছে। এবার এখানে দেখি কিছু দেখতে পাই কিনা। আগেরবার কিন্তু সাপ দেখতে পেয়েছিলাম বিশাল বড়। ব্যাট কেভে চলে এসেছি। এখানে 2 রিঙ্গিট করে টিকিট লাগে। এই ব্যাট কেভটার মধ্যে আর কি একটা গুহা আছে, যে গুহাটার ভেতরে অ্যাকচুয়ালি অন্ধকারে আপনি দেখতে পারবেন, আলো যদি ফেলা হয়, যে সারি সারি বাদুর ওপরে ঝুলে আছে, উল্টে ঝুলে আছে আর কি। এটা হচ্ছে এখানকার একটা মেন অ্যাট্রাকশন। যে ম্যানগ্রোভ ট্যুরটা হয় সেটার ভেতরে ব্যাট কেভটা নিয়ে আসে। এরপরে আর একটা জায়গায় যাব, ক্রোকোডাইল কেভ বলে। তো ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে এই কেভটা। ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কেভটার দিকে যাচ্ছি। ভীষণ গন্ধ বেরোচ্ছে, কিসের কে জানে, আর একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। কেভটাতে ঢুকে গেছি। আমি জানি আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। কেভের ওপরটাতে সারি সারি বাদুর ঝুলেছিল, কিন্তু এত অন্ধকার যে আলো ফেললে তবে দেখা যাচ্ছে, আদারওয়াইজ দেখা যাচ্ছে না। বাট কেভটা ইটসেলফ মানে এটা দেখার মতো জিনিস, কারণ পুরোটাই হচ্ছে লাইমস্টোন কেভ। দেখুন ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে এই লাইমস্টোন কেভটা, মাঝখান দিয়ে এরকম আপনার রাস্তা করা আছে। ভেতরে কিন্তু আপনার অনেকগুলোই বাদুর ছিল, অন্ধকারে ঝুলেছিল। আমি এমনি দেখতে পেয়েছি, কিন্তু এতটা অন্ধকার যে ছবি ঠিকমতো তোলা যাচ্ছে না। আগের বার দেখেছিলাম একজন লাইট দিয়ে দিয়ে দেখাচ্ছেন, কিন্তু এবারে কাউকে দেখলাম না। বাট মানে কাতারে কাতারে বাদুর আর কি ঝুলেছিল। পুরো জায়গাটা ভর্তি শুধু ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা সুন্দরবনে যে ম্যানগ্রোভ দেখি সেই ম্যানগ্রোভই কিন্তু এখানেও আছে। এখানে একটা কথা বলে রাখি, সুনামির সময় কিন্তু মালয়েশিয়াতে অনেক বেশি ক্ষতি হতে পারত, কিন্তু আমার পিছনে এই যে ম্যানগ্রোভ কভারটা দেখছেন, এইটার জন্য কিন্তু লঙ্কাভিতে এতটাই ম্যানগ্রোভ কভার আছে যে যা ক্ষতি হওয়ার কথা ছিল তার তুলনায় কিছুই হয়নি। জাস্ট ম্যানগ্রোভ বাঁচিয়ে দিয়েছে। সুতরাং আমাদের উচিত কি, সুন্দরবনে যে ম্যানগ্রোভ কভারটা আছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করা। তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু অনেক ঝড় ঝঞ্ঝার হাত থেকে রেহাই পাবে। এখন আবার একটা কেবে ঢুকছি। এই দেখুন, একদম নিচু হয়ে ঢুকতে হবে, কারণ সিলিংটা কিন্তু অত্যন্ত কম। এই যে যাই হোক, বাদুরদের বাড়ি থেকে আবার দিনের আলোতে বেরিয়ে এসেছি। আধ ঘন্টা টাইম দিয়েছিল, 10-15 মিনিট এনাফ। এখন আবার বোটের দিকে যাচ্ছি। এমনি লাইমস্টোন কেভটা যথেষ্ট এক্সাইটিং, কারণ রেগুলার আমরা লাইমস্টোন কেভ তো দেখতে পারি না। বাদুড়ের ব্যাপার দেখাটা আর কি, আপনি একটা টর্চ লাইট নিয়ে যাবেন, না হলে কিন্তু দেখতে পাবেন না। এমনি দেখতে পেয়েছি 1-2 ঝলক, কারণ হচ্ছে যারা টর্চ লাইট নিয়ে গেছিলো তারা যখন ফেলছিল দেখেছি। বাদুড় আছে এখানে, বাট ঠিক আছে, মানে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে এরকম একটা কেভে যাওয়ার মজাটাই আলাদা। তো ফার্স্ট পয়েন্টটা কিন্তু কভার করলাম, ব্যাট কেভ। জাস্ট পিছনের ভিউটা দেখুন, কি অসাধারণ। দুদিকে পুরো ঘন ম্যানগ্রোভ জঙ্গল, মাঝখানে বোটগুলো আর কি দাঁড়িয়ে আছে। এই ব্যাট কেভে যারা নিয়ে গেছেন তারা বোটগুলো রেখেছে, অসাধারণ দেখতে লাগছে। এখন দেখি বোট এসছে কিনা আমাদের। এদিকে চলে এসছি, একে একে করে বোট আসবে এখানে। এদিক থেকে এনারা আসছেন। এই ম্যানগ্রোভ ট্যুরটা কিন্তু দারুণ, মানে আইল্যান্ড হপিং একরকম আর এটা আরেক রকম। এটা পুরো আপনি ম্যানগ্রোভ জঙ্গলটা পাচ্ছেন। এখন যাচ্ছি ক্রোকোডাইল কেভে। কেভটা বাইরে থেকে আগেরবার দেখতে হয়েছিল, কারণ জোয়ারের জল ঢুকে গেলে তখন কেভটা কিন্তু বন্ধ হয়ে যায়, ভেতরে ঢোকা যায় না। এখানে নাবার কিছু নেই, বোট থেকেই দেখায়। ক্রোকোডাইল কেভে চলে এসেছি। যে মুখটা দেখছেন কেভের, এটা ক্রোকোডাইলের মতো দেখতে, এই জন্য এটাকে ক্রোকোডাইল কেভ বলা হয় আর কি। এখন কেভটার ভেতরে নিয়ে যাচ্ছে। আগেরবার যেতে পারিনি কারণ হাই টাইড ছিল, এবারে লো টাইড আছে, এবারে ভেতরে যেতে পারবো। ঢুকছি কেভটার ভেতরে। জলে কিন্তু ক্রোকোডাইল আছে, এটা বলছে যে গুহার ভেতরে নেই, কিন্তু জলে কিন্তু ক্রোকোডাইল আছে। ভেতরে এত বোট ঢুকেছে যে ট্রাফিক জ্যাম লেগে গেছে, আস্তে আস্তে করে যাচ্ছে।
6 ঘন্টা হাই টাইড থেকে 6 ঘন্টা লো টাইড। যখন লো টাইড থাকে ভোরবেলার দিকে এলে এই কেভটার ভেতর দিয়ে হেঁটেও যাওয়া যাবে যদি সকালবেলা কেউ আসে, মানে যেটা এখন এত জল সেটা হাঁটাও যেত সকালবেলা যদি আসতাম। এবার বাঁদরের জায়গাটায় আসছি। জাস্ট এক্ষুনি জিজ্ঞেস করে নিল যে যদি বাঁদররা ভেতরে আসে আপনাদের কোনো প্রবলেম নেই তো? তো সবাই হ্যাঁই বলেছে। এবার নিশ্চয়ই কিছু একটা হতে যাচ্ছে। বুটের মধ্যে উঠে গেছে এই দেখুন। এদিকে পুরো দুটো ধারে আর কি পুরো বাঁদরে ভর্তি। বলছে যে এরা একজন এদিক থেকে ওদিকে যায় না, দুদিকেই আর কি একটা করে আলফা মেল আছে, মানে রাজা আছে আর কি। কীরকম লাগলো আপনাদের? এক্সাইটিং তো? পুরো ভেতরে বাঁদর চলে এলো এবং খাবার দাবারও খেয়ে গেল। অদ্ভুত মানে আর কি, কাদা কাদা বাঁদর কলা খেতে দিচ্ছে, জল খেতে দিচ্ছে, এরা সামনে এসে হাত থেকে জল খেয়ে যাচ্ছে। এবার ইগল ফিডিং দেখাবে। কালকে যেটা আপনাদের দেখিয়েছিলাম আজকে অনেকক্ষণ ধরে দেখাবে। এরা নিচ থেকে খাবার দেবে আর ওপর থেকে ইগলগুলো এসে খাবার খাবে। এবার দেখাচ্ছি, দেখুন খাবার দিয়েছে, এক্ষুনি ইগলগুলো আসবে। একটা আইল্যান্ডের পাশে একটা ফিশ ফার্মে নিয়ে এলো। এখানে বিভিন্ন ধরনের মাছ ছাড়া রয়েছে, আর এখানে যাদের লাঞ্চ আছে তারা এখানে ভেতরে লাঞ্চও করছেন। আগেরবার আমি খাবারটা খেয়েছিলাম এখানে আমরা, বাট খাবারটা খুব একটা ঠিকঠাক লাগেনি, তো সেই জন্য এবারে আর খাচ্ছি না। বাট আমি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এইরকম আপনার শ্যাকের মতো করা আছে, আপনারা বসে এখানে লাঞ্চ করতে পারেন। কারণ আগেরবার আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম, মেয়ে অনেকক্ষণ খাওয়া হবে না বলে আমি এখানে লাঞ্চটা করে নিয়েছিলাম। আপনারা যদি বুক করেন এইরকমভাবে বসে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। ভিউটা কিছুটা এরকম, জাস্ট এই অসাধারণ ভিউটা দেখতে দেখতে আপনারা এখানে লাঞ্চটা সেরে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি বিভিন্ন রকমের ফিশ খেতে চান এই ফার্মে, তাহলে আপনারা এইখান থেকে ফিশ কিনে খেতে পারেন। আপনারা যেটা বলবেন ওনারা সেটাই বানিয়ে দেবেন। বিভিন্ন রকমের ফিশ আছে এখানে, আপনার ড্রিঙ্ক, জুস আর ফিশ তো থাকছে। এখানে অপশান অনেক, আপনি লাঞ্চও করতে পারেন, প্লাস আপনি এখানে বিভিন্ন রকমের মাছও ট্রাই করতে পারেন। এখানে বললেই এনারা বানিয়ে দেবেন। এই যে দেখুন এখানে এইরকমভাবে বিভিন্ন চৌবাচ্চার মতো করা আছে, ভেতরে জল আছে, আর আপনার তার ভেতরে এনারা বিভিন্ন রকমের মাছের, অয়েস্টারের এইগুলো চাষ করছেন। দুদিকে এইরকম আছে, এই যে দেখুন কত রকমের মাছ ছাড়া আছে এখানে, পুরো ভর্তি কিলবিল করছে এত মাছ। বিশাল বড় মাছ দেখতে পাচ্ছেন, শার্ক মনে হয়। এগুলোকে যখন খেতে দেয় তখন আরও দেখতে ভালো লাগে, সব সামনে উপরের দিকে চলে আসে, দারুণ সুন্দর দেখতে লাগে। একটু বাদে মনে হয় খেতেও দেবে। এখানে দেখুন বিশাল বড় বড় মাছ ছাড়া আছে এখানে, ছোট মাছও আছে, বড় মাছও আছে। এখানে দেখুন আরও মাছ আছে। এখন মাছগুলোকে খেতে দিচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, একদম সামনে থেকে দেখা যাবে। এই যে ভাবা যায় যে স্টিংরে টিভিতে দেখেছি ডিসকভারি চ্যানেলে, সামনে থেকে দেখছি। দেখুন কি হচ্ছে, লাফালাফি হচ্ছে রীতিমতো এখানে। এই যে খেতে দিচ্ছে, ঝাঁপিয়ে খাচ্ছে মাছগুলো। কত বড় একটা মাছ, ক্যাটফিশের মতো দেখতে লাগছে, হাত দিয়ে ধরে আছে মাছটাকে রীতিমতো। যে মাছগুলো আমরা ডিসকভারিতে দেখি সেগুলোকে অ্যাকচুয়ালি হ্যান্ড ফিড করছে এখানে, আর আপনি সামনে থেকে একদম দেখতে পারবেন, ফটোও তুলতে পারবেন। ফিশ ফার্মটাতে যদি আপনারা লাঞ্চ নাও করেন তাও এখানে কিছুক্ষণ স্টে করবেন, কারণ এই অভিজ্ঞতাটা কিন্তু অনবদ্য। আর দেখুন আমি একদম সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি, কোথা দিয়ে যাচ্ছি। এই যে সামনে এরকম কাঠের পাটাতন করা আছে, আমি এটার উপর দিয়ে হাঁটছি, দারুণ অভিজ্ঞতা। এবার জায়গাটা দেখুন, ফার্মটা কোথায় মানে আছে আপনার একদম সমুদ্রের মধ্যে,
চারদিকে এইরকম সিনারি আর মাঝখানে বসে আপনি খাবার খাচ্ছেন। জাস্ট ভেবে দেখুন, ইমাজিন করে দেখুন। এইটা হচ্ছে আপনার ফিশ ফার্মটা, এইখানে আপনার এই ছোটো ছোটো চৌবাচ্চাগুলো করা আছে। অসাধারণ, দারুণ অভিজ্ঞতা। প্রচণ্ড রোদ লাগছে এই জায়গাটাতে, একদম সমুদ্রের মধ্যে, পুরো একদম ওয়েদার। একটু গিয়ে ছাওয়াতে দাঁড়াই, কারণ লাঞ্চ তো নেই এখানে, এমনিও 1 ঘন্টার হল্ট আছে। তারপরে কিন্তু আরও 2টো এক্সাইটিং বিচ আজকে আপনাদেরকে দেখাবো। এখনও দিন অনেক বাকি, অনেক কিছু দেখা বাকি। আর এখানকার বিখ্যাত ইগল স্কোয়ারেও যাব। বোটে চড়ে গেছি, এবার জেটিতে নিয়ে যাচ্ছে, আর 1 মিনিটের মধ্যে পৌঁছে যাব। গিয়েই কিন্তু ছুটতে হবে, কারণ এই জায়গাটা থেকে কিন্তু গ্র্যাব পাওয়া একটু মুশকিল। আগেরবার বেশ প্রবলেম ফেস করেছিলাম, অনেকক্ষণের ওয়েটিং টাইম থাকে। এখন চলে এসেছি ব্ল্যাক স্যান্ড বিচে। তানজুং রু থেকে সোজা গ্র্যাব নিলাম, 8 টাকা নিল, 8 রিঙ্গিট নিল, দিয়ে আমি এখানে চলে এলাম। এই বিচগুলো কিন্তু খুব ভার্জিন বিচ, খুব কম লোক জানে। আপনারা এখানে এলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো আসবেন, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আরেকটা নতুন বিচ দেখি। মালি ল্যাঙ্গুয়েজে এই বিচটাকে বলে পান্টাই পাসির হিতাম। আর ব্ল্যাক স্যান্ড কেন? কারণ এখানকার বালিটা হচ্ছে কালো। এখানেও এরকম দুদিকে জামা কাপড়ের দোকান আছে, বাট ম্যাক্সিমাম দোকানই কিন্তু এখানে বন্ধ। এই বিচটায় কিন্তু ট্যুরিস্ট খুব একটা আসে না, কারণ এটার ব্যাপারে ট্যুরিস্টরা জানে না। ম্যাক্সিমাম জায়গায় পান্টাই চানাং বা অন্যান্য যে বিচগুলো আছে সেগুলোরই কথা হয়, এই বিচটার কথা কিন্তু খুব একটা হয় না। এখানে দেখুন সুন্দর একটা পার্ক করা আছে বাচ্চাদের, জাস্ট বিচটায় ঢোকার আগে ছোট্ট একটা পার্ক। এবার আমরা যাচ্ছি মেন বিচটার দিকে। এই যে এই রাস্তাটা দিয়ে গেলেই সামনে আপনারা বিচ দেখতে পাচ্ছেন। আর এই বিচটার আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে, বিচের সামনে বসে যদি আপনাদের দোলনায় ঝুলতে হয়, তাহলে কিন্তু এখানে সামনেই 2টো দোলনা করা আছে। জাস্ট ভিউটা দেখুন। সমুদ্রের দিকে তাকিয়ে এই রকম জায়গায় যদি আপনাকে দোলনায় চড়তে হয়, তাহলে আপনি এই বিচে চলে আসবেন। জাস্ট ভিউটা দেখুন। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই জায়গাগুলোয় আসেন না। একটা গোটা বিচে এই মুহূর্তে আমি আছি, আর কয়েকজন 2-1জন এসছেন তারা। আপনি ভাবুন, একটা গোটা বিচ, সামনে সমুদ্র, এরকম পিছনে গাছ, দূরে ছোট ছোট পাহাড়, আর পুরো বিচটায় আপনি একা হাঁটছেন। অবশ্যই আসবেন এই ধরনের বিচে। আপনি গ্র্যাবে চলে আসতে পারবেন, গ্র্যাব সার্ভিস এখানে আছে, কোনো অসুবিধে নেই। ওয়েটিং টাইম একটু বেশি লাগতে পারে, বাট আপনি গ্র্যাব পেয়ে যাবেন। সামনেটা দেখুন, ম্যাজেস্টিক লাগছে। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিই, এই ধরনের বিচে আপনি ঘুরবেন ঠিক আছে, কিন্তু চান করবেন না। কারণ আগেরবার মনে হয় যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন উনি বলেছিলেন যে এই ধরনের বিচে কিন্তু আপনার চোরাবালি থাকে। মানুষ যেহেতু কম আসে, সুতরাং চান করার আপনার দরকার নেই, কারণ যদি আপনি বিপদেও পড়েন তাহলে কিন্তু এখানে কেউ আপনাকে দেখার নেই। যখনই মনে হচ্ছে যে মালয়েশিয়াতে আমার ঠিক আর 1 দিন বাকি আছে, তখনই কিন্তু একটু মন খারাপ করছে। যে টাইমটা 12 তারিখ থেকে কাটালাম, সেটা কিন্তু একটা অসাধারণ টাইম। মানে টাইম কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেও পারলাম না, এতটাই এনজয় করেছি। এখন যাচ্ছি আরেকটা খুব সুন্দর বিচে, সেটার নাম হচ্ছে স্যান্ডি স্কাল বিচ। এখানে খুলি কিন্তু কিছু নেই। আগের বার এখানে গিয়েই একটা জায়েন্ট লিজার্ড দেখতে পেয়েছিলাম, মানে একটা বড় গোসাপ দেখতে পেয়েছিলাম। এখান থেকে গ্র্যাব নিয়ে আর কি ওই বিচটাতে যাব। তারপর ওইখান থেকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত ইগল স্কোয়ার। গ্র্যাব বলে দিয়েছি, এই যে চলে এসছে গাড়ি। 30 রিঙ্গিট লাগছে এখান থেকে, প্রায় 7 কিলোমিটারের বেশি। এখন স্যান্ডি স্কাল বিচে যাচ্ছি, বাট প্রবলেমটা হলো ওখান থেকে কিন্তু আগেরবার ওই প্রবলেমটা ফেস করেছিলাম, কোনো গাড়ি পাওয়া যায় না। শহর থেকে এটা অনেকটা দূর। এনাকে রিকোয়েস্ট করেছি, এখন দেখা যাক কী হয়, কারণ যদি এটা গাড়ি না পাওয়া যায় বিশাল বড় প্রবলেমে পড়ব। আপনি যখন ব্ল্যাক স্যান্ড বিচ থেকে স্যান্ডি স্কাল বিচের দিকে যাচ্ছেন, তখন একটা ক্রোকোডাইল ফার্ম পড়বে। আপনার হাতে টাইম থাকলে আপনি ওটা দেখে নিতে পারেন। এবার আপনাদের একটা অসাধারণ বিচ দেখাবো, স্যান্ডি স্কাল বিচ। শহর থেকে বহু দূরে চলে এসেছি, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ থেকে এখানে পৌঁছে আবার ডেস্টিনেশনটা চেঞ্জ করলাম, ইগল স্কোয়ার করলাম। ব্ল্যাক স্যান্ড বিচ থেকে এই পর্যন্ত পড়েছিল হচ্ছে 30 রিঙ্গিট, আর টোটাল আমি যখন চেঞ্জ করলাম লোকেশানটা 89 রিঙ্গিট, মানে প্রায় 1800 টাকা মতো।
তো যাই হোক, এখানে গাড়ি পাওয়া যায় না, প্রবলেমে পড়ার হাত থেকে বাঁচার জন্য কিচ্ছু করার নেই, এখন টাকা ভাবলে হবে না। মালয়েশিয়ায় আমার সবচেয়ে পছন্দের বিচ যদি বলা হয় তাহলে কিন্তু এই বিচটা, স্যান্ডি স্কাল বিচ। এর বালিটা সামনে দেখুন, মানে ধপধপ করছে পুরো, একদম অসাধারণ একটা বিচ, হোয়াইট স্যান্ড বিচ। আপনি পারলে এখানে অবশ্যই আসবেন, এটা শহর থেকে দূরে, কিন্তু এই বিচটার সৌন্দর্য এক কথায় অনবদ্য। ঢেউগুলো একদম সামনে, জলটা একদম এগিয়ে এসছে, কারণ এখন হাই টাইড চলছে, তো জলটা কিন্তু একদম সামনে চলে এসছে। এইরকমই কিন্তু সুন্দর সুন্দর বিচে এই দেশটা ভর্তি, বিশেষ করে লাঙ্কাবি। এখানে যেখানেই আপনি যাবেন এই রকমই সুন্দর সুন্দর বিচ পাবেন। স্যান্ডি স্কাল বিচে ঘোরা কমপ্লিট। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঈগল স্কোয়ার। আপনাদের যেটা বললাম, এই ইউনিক কম্বিনেশন পাহাড় গাছ এইগুলোর জন্য আর কি এনাদের সি বিচগুলো আরও ভালো দেখতে লাগে। আর জলটা একদম পরিষ্কার, পুরো ব্লু টার্কিশ ওয়াটার, মানে লাঙ্কাবির বিচের কোনো তুলনা হবে না আমার মতে, দি বেস্ট। বহু মানুষ এসছেন, পিকনিক করছেন, ইউরোপিয়ানরা সানবাত নিচ্ছেন, অসাধারণ একটা অ্যাটমসফিয়ার এই বিচটাতে। ঘড়ির কাঁটা বলছে এগোতে হবে। আজ পৌঁছবো এমন এক জায়গায় যেটা না দেখলে আপনি লাঙ্কাবিকে দেখলেন ঠিকই, কিন্তু চিনলেন না। স্যান্ডি স্কাল বিচ থেকে ঈগল স্কোয়ার বা ডাটারান ল্যাংয়ের দূরত্ব হল 38 কিলোমিটার। আর এখানেই লুকিয়ে আছে লাঙ্কাবি শহরের আসল ইতিহাস। মালে ভাষায় হিলাং মানে ঈগল, আর কাভি মানে লালচে বাদামি রং। বাংলায় যার অর্থ দাঁড়ায় লালচে ঈগলের দ্বীপ। আর সেই হিলাঙ্কাবি আজকের লাঙ্কাবি। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর আগে এই দ্বীপে পথ দেখাতো ঈগল, আর সেই পরিচয়টাকেই সামনে এনে দাঁড় করিয়েছে ঈগল স্কোয়ারের এই বিশাল ঈগল মূর্তি। যতদিন এই শহরটা থাকবে, সকালের প্রতিটা আলো, প্রতিটা গধূলির সোনালি রং এই ঈগল স্কোয়ারের গায়ে মেখেই নিঃশব্দে বলে যাবে শহরটার অদম্য সাহসের নীরব গল্পগুলো। গুড ইভিনিং। অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলা হয়নি, তো যেটা করলাম সেটা হচ্ছে বিচে কিছুটা টাইম স্পেন্ড করলাম, তারপরে গেলাম ওই ওয়ারিসান ডিউটি ফ্রি যেটা আছে ওটাতে গিয়ে মেয়ের জন্য কিছু চকলেটস কিনলাম। এখন করার কিছুই নেই, তো যেটা করব সেটা হচ্ছে এখানে একটা পাব আছে, আগেরবারও আমি গেছিলাম, ওখানে গিয়ে কিছুক্ষণ থাকবো, ঘন্টা দেড়েক মতো ওখানে থাকবো। এখন অলরেডি 8:30 মতো বেজে গেছে। দিয়ে খাওয়া দাওয়া করে 11টার মধ্যে চলে আসব। এসে গুছোগুছি করে নিতে হবে। কালকে আমার লাঙ্কাবি থেকে ফ্লাইট হচ্ছে 3:30-র সময়। আমি 12টার সময় বেরিয়ে যাব, কারণ 12টায় চেক আউট আছে, আর এক্সট্রা থেকে লাভ নেই। আর এখানে গরমে বেশিক্ষণ বাইরে থাকাও যায় না, এতটা গরম। বাকি টাইমটা এয়ারপোর্টে চলে যাব, ওখানে যদি লাউঞ্জ থাকে তাহলে লাউঞ্জে বসে খাওয়া দাওয়া করে নেব। দিয়ে আমার কানেক্টিং ফ্লাইট আছে, মানে ওখান থেকে কেএল আসবো, কেএল থেকে কলকাতা আসবো। কলকাতা আসতে আমার 10:30 বেজে যাবে। আজকে ট্যুরিস্ট একদম কম, প্রায় লোক নেই বললেই চলে রাস্তায়। তো চলে এসেছি মোটামুটি। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, এখানে এই ধরনের বহু পাব আছে এবং ম্যাক্সিমাম কিন্তু আপনার ইউরোপিয়ান টুরিস্টরা আসে। অ্যাম্বিয়েন্সটাও একদম আলাদা রকম। শুধু এখানে এসে এনজয় করা না, তাদের সাথে একটা কনভারসেশন করা, তাদের সাথে কথা বলা, জানা তাদের কালচার, তাদের দেশের ব্যাপারে নতুন জিনিস জানা, এগুলোই ভাল লাগে। আজকে রাত্রিরে ডিনার করছি আমার প্রিয় জিনিস দিয়ে, সসেজ। হ্যালো, কামিয়া। এটা পুচকে এলো। 4 রকমের চিকেন সসেজ নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা, ফার্স্ট। এইটা হচ্ছে 2 নম্বর। এইটা ওই যে এটা পুচকে এসছে। এইটা হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে 4 নম্বর। বাই, টেক কেয়ার। এটা হচ্ছে 4 নম্বর। 4খানা সসেজ। এখন সব কটা খাবো, খেয়ে হস্টেলে যাব। গুড মর্নিং। আজকে লাস্ট সকাল। এই জাস্ট পেন্টাইচেনাং বিচের কাছে চলে এলাম। ফার্স্টে কফি খেলাম 7-Eleven-এ গিয়ে। আজকে একটু বেশিক্ষণ ঘুমোলাম, কারণ আজকে সেরকম প্ল্যান কিছু নেই। আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে যাওয়ার আগে এখানকার যে কারেন্সিগুলো বেঁচেছে সেগুলো আমি কালকে একটা দোকান দেখেছি এই রাস্তার ধারেই আর কি, ওখান থেকে এক্সচেঞ্জ করিয়ে নেবো।
কারণ ইন্ডিয়াতে গেলে কিন্তু রিঙ্গিটের ভালো রেট পাওয়া যাবে না। যতটুকু আজকে লাগবে সেটুকু রিঙ্গিট ছেড়ে বাকি রিঙ্গিটটা এখান থেকে ডলারে কনভার্ট করিয়ে নিয়ে তারপরে যাব। বিচে এসে আপনারা যদি একদম লেফটে চলে যান তাহলে একদম কর্নারে আপনার সমুদ্রের জাস্ট ওপরে একটা খুব সুন্দর ক্যাফে আছে। আপনারা যদি সমুদ্রের ওপরে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে চান, কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট পাবে, তাহলে ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। পান্টাইচানাং বিচের নামবেন, নেবে একদম লেফটে চলে যাবেন। এই যে এই রেস্টুরেন্টটার কথা বলছিলাম, দ্য ক্লিফ, একদম দেখুন সমুদ্রের জাস্ট পাশে। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখুন। খুব খিদে পেয়ে গেছে, এই দোকানটায় খাবো, আলি বিস্ট্রো, জাস্ট পেন্টাইচেনাং বিচের বাইরে। এই দোকানটা কিন্তু দারুণ, আগেরবারও আমরা এখানে খেয়েছিলাম। এসে রুটি চানাই অর্ডার করলাম, এখানকার খুব পপুলার ডিশ। কিছুই না, সিম্পল। এই যে দেখুন এখানে ডাল আর এখানে এখানকার লোকেরা কিন্তু এটা খুব ভালো করে খায়, খুব পপুলার এখানে ব্রেকফাস্টে রুটি চানায়। ক্যাব বুক হয়ে গেছে, এখান থেকে এয়ারপোর্ট যেতে লাগছে 13 রিঙ্গিট, 260 টাকা মতো। তো 3 মিনিটে চলে আসছে। তারপর লঙ্কাভি এয়ারপোর্টে পৌঁছে আপনাদেরকে এয়ারপোর্টটাও দেখাচ্ছি। লঙ্কাভিকে এখন গুড বাই বলার টাইম, এবার দেশে ফিরবো। কখন বাড়ি ফিরবো ভাবতেই পারছি না। এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপরে একদম চেক ইন দিয়ে দেখি এখানে লাউঞ্জ আছে কি না। বিদেশে যাব ঠিক আছে, কিন্তু অনেক দিন হয়ে গেলে, মানে 9-10 দিন হয়ে গেলে, তখন মনে হয় কখন বাড়ি যাব, কখন নিজের রুমে ঢুকবো, কখন নিজের খাবার খাবো। I can almost see you clearly. Every day you're singing over me like water, my love runs free. লঙ্কাভি এয়ারপোর্টে চলে এসেছি, এবার ভেতরে ঢুকে যাব। আপনাদের জাস্ট এক ঝলক বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লঙ্কাভি এয়ারপোর্ট, একদম ফুচকে ছোট্ট এয়ারপোর্ট। গাড়িগুলো এখানে এসে দাঁড়াচ্ছে, ড্রপ করছে, দিয়ে চলে যাচ্ছে। এবার চলুন এয়ারপোর্টে ঢুকে যাই। লঙ্কাভি এয়ারপোর্টে কিন্তু আপনাকে সেলফ চেক ইন করতে হবে। আপনাকে চেক ইন করতে হবে, প্লাস আপনাকে ব্যাগেজ ট্যাগটা বের করতে হবে প্রিন্ট করে। আর তার সাথে আপনাকে পাসপোর্টটাও স্ক্যান করতে হবে। খুব ইজি, এমন কিছু না। আপনি জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন কিয়স্কে। এইরকম সেলফ চেক ইন কিয়স্ক আছে, এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতেই আপনার ব্যাগেজ ট্যাগ পাবেন। স্টেপ বাই স্টেপ এখানে বলবেই যে আপনাকে কোনটা আগে করতে হবে। পিএনআর নাম্বার দিতে হবে, তারপরে পাসপোর্ট স্ক্যান করতে হবে। পাসপোর্টটা কীভাবে স্ক্যান করতে হবে সেটাও দিয়ে দেবে, যে কোন পাতাটা আগে কোন পাতাটা পরে। একটাই পাতা স্ক্যান করতে হয়, দিলেই আপনার ব্যাগেজ ট্যাগ বেরিয়ে আসবে আর আপনার বোর্ডিং পাস বেরিয়ে আসবে। তারপরে আপনাকে সিকিউরিটি চেকে যেতে হবে, খুব ইজি। ব্যাগেজ ড্রপ, সিকিউরিটি চেক সব কমপ্লিট। ভেতরে ঢুকে গেছি, একদম নির্ঝঞ্ঝাট ছিল। ইমিগ্রেশন ডেফিনেটলি কেএলে হবে, কারণ আমার কানেক্টিং ফ্লাইট কেএল থেকে কলকাতা। তো 3:45-এ ফ্লাইট, এখনও অনেক টাইম আছে। এখন আপনাদেরকে জাস্ট ভেতরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। কিছুই সেরকম নেই বললেই চলে, একদম ছোট। এই এখানে আপনার একটা WH স্মিথ আছে, এখানে কিছু খাবার দাবারের দোকান আছে, এখানে বসার জায়গা। এখানে একজন ভদ্রলোক পারফর্ম করেন, আগেরবারও উনি পারফর্ম করছিলেন। এই যে এখানে, আর এখানে একটা কোস্টা কফি আছে, আর একটা খাবার দোকান, ব্যাস, দ্যাটস ইট। তো এই হচ্ছে লঙ্কাভি এয়ারপোর্ট। এখন বাজে 1:06, আমার ফ্লাইট হচ্ছে 3:45-এ, অনেক টাইম আছে। কেএলে নামবো হচ্ছে 4:50, 1 ঘন্টা 5 মিনিট মতো ফ্লাইট আর কি। কেএলে গিয়ে আমার ইমিগ্রেশন হবে। কেএল থেকে আমার ফ্লাইট হচ্ছে 8:45 রাত্রিবেলা। আর আমি ইন্ডিয়াতে পৌঁছবো, মানে কলকাতায় ল্যান্ড করব 10:20 রাত্রিবেলা। টিকিটের প্রাইস আমার মোটামুটি পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 17,600 টাকা মতো। বাইরে অঝরঝরে বৃষ্টি হচ্ছে লঙ্কাভি এয়ারপোর্টের বাইরে। তো জানি না ফ্লাইট ডিলে হবে কি না। অনেকগুলো ফ্লাইট কিন্তু ডিলে হয়ে গেছে। আর যদি ফ্লাইট ডিলে হয় তাহলে কিন্তু বড় প্রবলেম আছে, কারণ হচ্ছে কুয়ালালামপুর থেকে আমার কিন্তু কানেক্টিং ফ্লাইট ইন্ডিয়া যাওয়ার। হাতে টাইম যে নেই তা না, 3.5-4 ঘন্টা আছে, কিন্তু যদি দেরি হয়, কতক্ষণ দেরি হবে, কতক্ষণ লেট হবে বুঝতে পারছি না। বাইরে সত্যি ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি লঙ্কাভির ওয়েদারটাই ওরকম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তারপর আবার কিছুক্ষণ বাদে থেমে যায়। কিন্তু এই বৃষ্টিটা দেখছি অনেকক্ষণ চলছে। আর এয়ারপোর্টের ভেতরে ডিলে হওয়ার জন্য ফ্লাইট ভিড়টা দেখুন, ভয়ঙ্কর ভিড়। কাতারে কাতারে মানুষ আর কি দাঁড়িয়ে আছে। এবার বোর্ডিং শুরু হয়েছে, যাক লেট করেনি এখনও পর্যন্ত। তো বোর্ডিং শুরু হয়ে গেছে মানে আর লেট করবে না, কপাল ভালো লেট করেনি। বৃষ্টিটাও এখন একটু কমে গেছে। এবার বোর্ড করব। এই যে সামনে ফ্লাইট দাঁড়িয়ে আছে,
এখানে হেঁটেই যেতে হয় আর কি, দাঁড়িয়ে কোনো এয়ারবাস বা কিছু নেই। রোদ উঠে গেছে দেখুন, এই এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, কিছু এর মধ্যে রোদ উঠে গেছে, একদম ওয়েদার পরিষ্কার। সামনে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে আমাদের, এশিয়া ফ্লাইট এইটা, এটা করেই কুয়ালালামপুর যাবে। এবার এগোচ্ছি কারণ ছেড়ে দিয়েছে, বসে পড়তে পারলে বাঁচি। উইন্ডো সিটি পড়েছে, আপনাদেরকে খুব সুন্দর ওঠার পরে দেখাতে পারবো। কারণ হচ্ছে ফ্লাইটটা সমুদ্রের ওপর দিয়ে টেক অফ করে, লাগেজটা রেখে দিই পায়ের তলায়। প্রবলেমটা হচ্ছে উইংয়ের সামনে পড়েছে, সুতরাং জানি না কতটা দেখাতে পারবো। এই যে দেখুন, এই উইংটা যদি না পড়তো তাহলে আপনাদেরকে খুব সুন্দর দেখাতে পারতাম। যাই হোক, কেএল আছে এখনও, কেএল এয়ারপোর্টে গিয়ে আপনাদের ডিউটি ফ্রিটা দেখাবো, লাউঞ্জ দেখি ওখানে অ্যাক্সেস করতে পারি কি না। লাউঞ্জ অ্যাক্সেস করতে পারলে কেএল এর লাউঞ্জটাও দেখাবো। ফ্লাইট ছেড়ে দিয়েছে, মাঝে মধ্যে এমন ঘুমিয়ে পড়ছি বুঝতে থাকছে না, মানে এতটাই ক্লান্তি। দেখুন ফ্লাইট ছেড়ে দিয়েছে। টেক অফ করে এখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, অসাধারণ টেক অফটা ছিল। জাস্ট প্লেনটা টেক অফ করার পরেই সমুদ্রটা শুরু হয়ে যায়, কারণ সমুদ্রের পাশেই এয়ারপোর্টটা, আর ওখান থেকে পুরো লাঙ্কাবি শহরটা দেখা যায়। এখন নিচে সমুদ্র, আর আপনার সমুদ্রের উপরে পুরো মেঘগুলো হয়ে আছে। এখন যদি কিছু হয় তাহলে ডিরেক্ট সমুদ্রে পড়বে। যাই হোক, 1 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট, ঘন্টা 5 মিনিট কেটে গেলে কুয়ালালামপুর T2 এয়ারপোর্টে ল্যান্ড করবো। করে আপনাদেরকে আবার দেখাবো ওখানকার ডিউটি ফ্রি দেখাবো, যেরকম রাশিয়া সিরিজে আপনাদেরকে দেখিয়েছিলাম। ডিউটি ফ্রি দেখাবো, প্লাস ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা বলবো। এখানে যদিও বেরোবার সময় আর ইমিগ্রেশন কী আছে, তারা নিজের দেশে বাড়ি পাঠিয়ে দিতে পারলে বেঁচে যায়। চারটে 53 বাজে জাস্ট ল্যান্ড করলাম কুয়ালালামপুরে। ফ্লাইট এমনি ঠিক ছিল, সমুদ্রের ওপর দিয়েই ম্যাক্সিমামটা গেল। এই যে দেখুন এয়ারপোর্টে চলে পৌঁছে তারপরে ইমিগ্রেশনের জন্য ছুটতে হবে। ব্যাগ একেবারে কলকাতায় পাবো, ব্যাগ নিয়ে কোনো চাপ নেই। এবার নাবা যাক, তাড়াতাড়ি করে যেতে হবে। জাস্ট ট্রানজিটে যেতে হবে, কারণ এটা ডোমেস্টিক আছে, আমাকে ট্রানজিট দিয়ে ইন্টারন্যাশনালে যেতে হবে। ডোমেস্টিক থেকে যেহেতু এলাম এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাব, সেই জন্য ইন্টারনাল ট্রান্সফার। আগে আমার এগুলো খুব ভুল হতো, কিন্তু সবাই যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে। আবার সাইন দেওয়া আছে, গেট নাম্বার L আমার এই দিক দিয়ে যেতে হবে। ইন্টারন্যাশনাল ট্রান্সফার পৌঁছচ্ছি, আর না চলেই যাচ্ছি। ইমিগ্রেশন হয়ে গেল, একদম সিম্পল ছিল। বেসিক্যালি বেরোবার সময় কোনো প্রবলেম হয় না। আমাকে গেট নাম্বার L এর কাছে যেতে হবে, কারণ ওখান থেকে আমার ফ্লাইট। তো আমি কাছাকাছি গিয়ে আপনাদের আমার গেটের সামনে যে ডিউটি ফ্রিগুলো আছে ওগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সমস্ত ডিউটি ফ্রি সবগুলো শুরু হয়ে গেছে। এখানে ঘড়ি বিক্রি হচ্ছে, এখানে সানগ্লাস, বিভিন্ন রকমের সানগ্লাস, বিভিন্ন ব্র্যান্ডের। দুদিকে ডিউটি ফ্রি, এই যে ওদিকেও ডিউটি ফ্রি। দেখুন এখানে কসমেটিক্স বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের পারফিউম। এই যে আরেকটা পারফিউমের দোকান, সব ডিউটি ফ্রি। এগুলো প্রত্যেক গেটের কাছেই আছে। দেখেও ভালো লাগছে, এক একজন মনের সুখে শপিং করছেন এইরকম বড় বড় ব্যাগ ভর্তি করে। সবই ওয়ালেটের ব্যাপার। ওয়ালেট যদি স্বাস্থ্যবান হয় আপনারও কোনো প্রবলেম নেই, একদম ঢুকে পড়ুন। আমারটা যেরকম এখন খুব একটা অবস্থা ভালো না, তো আমি ওই জন্য আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, নিজে কিছু কিনছি না এই মুহূর্তে। এবার আপনাদেরকে যেটা দেখাবো, যেটা দেখবার জন্য আপনারা অনেকেই ওয়েট করছেন, দেখছি সেটা কোথায় আছে। এই ব্যাপারে বিশেষ কিছু বলার নেই, জাস্ট আমি আপনাদেরকে একটা ওয়াক থ্রু দিয়ে দিচ্ছি। যতটা পারলাম আপনাদেরকে ডিউটি ফ্রি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরকম ডিউটি ফ্রি কিন্তু এখানে ভর্তি, আপনি যেখান থেকে খুশি করুন শপিং, কোনো প্রবলেম নেই। এখন যাই, এবার খেতে হবে। লাউঞ্জে চলে এসেছি। এর দিকে আপনি গেলে আপনার আরেকবার ব্যাগ চেক হবে। ব্যাগ চেক হয়ে আপনি যখন ভেতরে ঢুকে যাবেন তখন এসে লাউঞ্জটা পাবেন।
এখানে লাউঞ্জের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। এই যে দেখুন আমি কত কিছু নিয়েছি, এখানে রাইস নিয়েছি, এখানে আয়াম নিয়েছি মানে চিকেন, পর্তুগিজ ফিশ নিয়েছি আর একটা মেডিটেরিয়ান স্যালাড। এখানে কিন্তু দারুণ খাওয়া দাওয়া, পিনাংয়ে যা খাওয়া দাওয়া ছিল তার থেকে কিন্তু এটা অনেক বেটার, অনেক রকমের জিনিস আছে এখানে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার ফ্লাইট আধ ঘন্টা ডিলে আছে। 8:45 এয়ার এশিয়ার ফ্লাইটটা ছিল, কিন্তু এখন করে দিয়েছে 9:15। মানে 10:20 কলকাতায় নেওয়ার কথা ছিল, 10:50, আধ ঘন্টা ডিলে। এটা একটা ভালো যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে পেট ভরে ট্রাভেল লাউঞ্জে, আর এখন বাকি টাইমটা কাটাতে হবে, আর কিছুই না। বোর্ডিংয়ের জন্য যাচ্ছি, সব হয়ে গেছে, আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই কলকাতা এয়ারপোর্টে নামবো, নেবে বাড়ি। এবারে মিডল সিট পেয়েছি, বাট পুরো ফ্লাইটটা প্ল্যান হচ্ছে, খুব ভালো প্ল্যান আছে আর কি ফ্লাইটটাতে। সেটা হচ্ছে উঠবো, উঠে 15 মিনিটের মধ্যে ঘুম শুরু করব, এবং ঠিক যখন ল্যান্ড করবে তার আগে উঠবো। এবার ফ্লাইটে ঢুকে যাব। অনেক লেট করলো, এখন 9:10 বাজে, আগে 8:45 টাইম ছিল, তারপরে 9:15 করলো, আর এখনই এখানে 9:10 মতো বেজে গেছে। জানি না কখন পৌঁছবে। দেখুন লাইন লেগে গেছে ফ্লাইটে ওঠা, আর অলরেডি এখান থেকেই বাংলা কথা শুরু হয়ে গেছে, বাঙালি সবাই একসাথে হয়ে গেছে কলকাতার ফ্লাইটে। দেখি এখন কখন ছাড়ে। খুব স্লো পেসে এগোচ্ছে লাইন, এখনও এয়ারক্রাফটেই উঠতে পারিনি, অনেক রাত হয়ে যাবে। পুরো মানে রথের মেলার মতো লাইন আর কি, বা দুর্গা পুজোর প্যান্ডেলের মতো লাইন। এই জাস্ট ঢুকলাম, দেখুন ভেতরটা। যাই হোক, এখন সিটে বসে পড়ি, আবার কলকাতা এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। প্রায় আধ ঘন্টার বেশি দেরিতে ল্যান্ড করলো, 10:20 ল্যান্ড করার কথা ছিল, এই জাস্ট ল্যান্ড করলো। এখন ইমিগ্রেশন হবে, লাগেজ নেব, দিয়ে তারপর বাড়ি। 12:30 বেজেই যাবে। মোটামুটি সুপারফাস্ট ইমিগ্রেশন হলো, মানে 2 মিনিটের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। এখন লাগেজটা পেয়ে গেলেই কমপ্লিট, সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে উবার বুক করে বাড়ি যেতে হবে। লাগেজ আসতে মনে হয় টাইম লাগবে, আপনাদেরকে আর আটকে রাখবো না। আশা করি এই মালয়েশিয়া ট্রিপটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।